বেলাল সালাম আছে? আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আছি স্যার। বেলাল, তোমাদের কালকে কি ক্লাস হচ্ছিল? স্যার আমাদেরকে মানে ওই আইমিটের স্যার ক্লাস নিয়েছিল, বলতে হচ্ছে ওই যে সিস্টেমটা তৈরি করা হয়েছে কলেজের জন্য, ওই সিস্টেমের ফিচার গুলো স্যার আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। মানে কি কি আছে ওখানে, কি কি ফাংশন আছে। তোমাদের কি এটাতে আসতে কে বলছে? কালকে তোমাদের ছুটি ছিল। স্যার আফরোজা ম্যাম মানে কি কল দিছিল, যে আমাদেরকে জানাইছিল। তোমাদের কি এখন থেকে যে কোনো ম্যাম যে কোনো কিছু ফোন করলেই তোমরা ওরকম চলে আসিও না। তোমরা বলো যে আমাদের ডিপার্টমেন্টকে ইনভলভ করছেন কিনা। হ্যাঁ, ছুটির দিনে কেন ওকে করবে? স্যার। করতে দরকার হইলে। কালকে তোমার যে 17 জন আসে নাই, জি স্যার। আমরা কি দিব? ওরা তো ছুটিতে ছিল, বুঝতেছো না? জি স্যার। এই যে সকাল থেকে এখন আজকে শালম স্যারের ক্লাস ছিল, শালম স্যার ক্লাস নেই তোমাদের। তোমরা আইমেটে ক্লাস করবা না জুমে ক্লাস করবা, এটা তো আমরা ঠিক করব। ঠিক আছে? জি স্যার। ট্রেনিং না হওয়া পর্যন্ত, যেমন কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড তো আমরা পাই নাই, ওই সফটওয়্যারে তোমরা যতক্ষণ হচ্ছে না, তোমরা কিভাবে করবা? ট্রেন হইতে হবে তো আগে। স্যার বুঝতে পারছি স্যার, কিন্তু ম্যাম জানাইছে, আর প্লাস ওই কোম্পানি থেকে আমাদেরকে মানে কি যোগাযোগ করা হয়েছিল যে 7টা বাজে ওই ক্লাসটার জন্য আসতে। ঠিক আছে, তো ম্যামকে আমি না করতেছি না, তোমরা বলবো যে আমাদের স্যারদেরকে ইনভলভ করার জন্য। হ্যাঁ, তোমরা যে ফেজে আসো, তোমাদেরকে যদি ফার্স্ট ফেজের কোনো ব্যাপার বলে, তোমরা বলবো যে হাইপ খান স্যারকে ইনভলভ করার জন্য। বুঝতেছো না? জি স্যার, বুঝছি স্যার। কারণ হাইপ খান স্যার না জানলে তো এগুলো কিছু হবে না। তোমাদের পরীক্ষা টরীক্ষা সবকিছু জানা হচ্ছে হাইপ খান স্যার। তোমাদের ফরেন্সিক মেডিসিনের কথা বললে ইসুফ স্যার বলবে, তোমাদের কমিউনিটি মেডিসিনের কথা বললে শালম স্যার বলবে। এখানে আফরোজা ম্যাডাম কি বললো না বললো এটা নিয়ে কিছু যায় আসে না। এরকম কোনো একটা ম্যাডাম ফোন করছে, কোনো একটা স্টাফ ফোন করছে, তোমরা এগুলোতে বলবা আমাদের ডিপার্টমেন্টের টিচারদেরকে ইনভলভ করেন। ঠিক আছে? হ্যাঁ, তোমাদেরকে তো ছুটি, আফরানকে তো আমি বলে দিয়েছিলাম তোমাদের ছুটি কালকে, তো ছুটির মধ্যে তোমরা কেন আসবা? বুঝতেছ? দেখা যাবে পরবর্তী যে কোনো ছুটিতেই তোমাদেরকে ডাকতেছে এরকম। আমাদের টপিক ছিল ইমিউনিটি। হ্যাঁ, ভ্যাকসিন কি? ভ্যাকসিন জিনিসটা কি? স্যার অ্যাকোয়ার্ড ভ্যাকসিন জিনিসটা কি? ইমিউনোবায়োলজিক্যাল সাবস্টেন্স। ইমিউনোবায়োলজিক্যাল সাবস্টেন্স। তাহলে ভ্যাকসিন যে পদ্ধতিতে দেয় ওটা কি? ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন। তাহলে ইমিউনিটি যেভাবে ডেভেলপ হয়, মেথডটার নাম হচ্ছে ইমিউনাইজেশন। ঠিক আছে? ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন দুটো প্রায় কাছাকাছি শব্দ। ভ্যাকসিনেশন হচ্ছে প্রসেসটার নাম যেটাতে ভ্যাকসিন দেওয়া হয়, আর যে কোনো ওয়েতে ইমিউনিটি ডেভেলপ করার যে প্রসেস ওটার নাম হচ্ছে ইমিউনাইজেশন। ভ্যাকসিন 6 রকম আমরা বলছিলাম। লাইভ ভ্যাকসিন, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, টক্সয়েড, সেলুলার ফ্র্যাকশন ভ্যাকসিন এন্ড রিকম্বিনেন্ট ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন মানে কি? সরাসরি জীবন্ত একটা ভাইরাস তোমার শরীরে ঢুকে দেওয়া হবে। তোমার শরীরকে চিনানো হবে যে এই একটা ভাইরাস, এই ভাইরাসটা আসলেই তোমাদেরকে কিল করতে হবে অথবা এটার বিরুদ্ধে প্রোটেকশন তৈরি করতে হবে। লাইভ ভ্যাকসিনের একমাত্র এক্সাম্পল হলো স্মল পক্স, ভ্যারিওলা ভ্যাকসিন। আর ম্যাক্সিমাম ভ্যাকসিন কি? লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন মানে হচ্ছে অ্যান্টিজেনেসিটি থাকবে, প্যাথোজেনেসিটি থাকবে না। মানে সাপটা থাকবে, সাপের বিষটা থাকবে না। এভাবে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন তৈরি করা হয়। এই ভ্যাকসিন, ম্যাক্সিমাম ভ্যাকসিন হচ্ছে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আর কিল্ড ভ্যাকসিন হচ্ছে ভাইরাসটাকে একদম মেরে ফেলে অথবা অ্যান্টিজেনকে একদম কিল করে ওটাই শরীরে পুশ করা হয়, এটা হচ্ছে কিল ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। আরো 3 রকম আছে, একটা হচ্ছে টক্সয়েড, সেলুলার ফ্র্যাকশন ভ্যাকসিন, রিকম্বিনেন্ট ভ্যাকসিন। টক্সয়েডের মধ্যে আমরা সাধারণত দিই, এটা হচ্ছে টিটেনাস, টক্সয়েড, টিটি। তাহলে সবগুলো তোমরা বুঝবা পরে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখন একটা বলছে না হার্ড ইমিউনিটি, হার্ড ইমিউনিটি খুব শুনবা। হার্ড ইমিউনিটি, হার্ড বানানটা হচ্ছে HERD, নট HARD। হার্ড ইমিউনিটি
হার্ড ইমিউনিটি কি? It is defined as the level of resistance of community or group of people to a particular disease. একটা ভ্যাকসিন যখন দিবে, এটা রেসিস্টেন্স কতটুকু ডেভেলপ করছে সমাজে, এটা হচ্ছে হার্ড ইমিউনিটি। আমাদের দেশে ইপিআই ভ্যাকসিনের নাম শুনছো? এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন। হ্যালো, জি স্যার। জি স্যার। ইমিউনাইজেশন যে আমাদের যে ইপিআই ভ্যাকসিন দেয়, ইপিআই ভ্যাকসিনে ধরো একটা ভ্যাকসিন মিজলস, 100 জন বাচ্চাকে আমরা মিজলসের টিকা দিলাম, রেসিস্টেন্স কতটুকু ডেভেলপ করবে? আমাদের এখানে ধরো 100টা বাচ্চা আছে, 100 জনকে আমরা টিকা দিয়ে দিলাম, রেসিস্টেন্স কতটুকু ডেভেলপ করবে? কভারেজ কতটুকু ধরা হবে? নো আইডিয়া। কভারেজ ধরা হবে 85%। কারণ যে কোনো ডিজিজকে বলা হয়, যে কোনো ভ্যাকসিন বলো, যে কোনো ওষুধ বলো, বলা হয় 100 জনের মধ্যে 85 জনের এটা কাজ করবে, 15 জনের নাও করতে পারে, ঠিক না? জি স্যার। কিন্তু যদি ইমিউনাইজড হয়ে যায়, আমরা ধরে নিব 100% ইমিউনাইজড হয়ে গেছে। একটা মানুষকে আমরা যখন 100% ইমিউনাইজড করি, মানে একটা এলাকায় 100 জনকে আমরা যখন ভ্যাকসিন দিব, ধরে নিব আমরা 85 জনের উপর এটা কাজ করছে। আবার এটাও ধরে নিতে হবে 85 জন যদি একটা এলাকায় ইমিউনাইজড হয়, বাকি 15 জন অটোমেটিক্যালি ইমিউনাইজড হয়ে যায়। দ্যাট ইজ হার্ড ইমিউনিটি। আমাদের শরীরে যদি কোভিড-19 এর জন্য প্রোটেকশন তৈরি হয়, এবং আমার সমাজে যদি 70 to 80% মানুষের শরীরে এটা ইমিউনিটিটা তৈরি হয়ে যায়, তাহলে দেখা যাবে বাকি 30% শরীরে অটোমেটিক্যালি এটা ডেভেলপ হয়ে গেছে। This is called herd immunity. Herd immunity implies group protection beyond that afforded by the protection of immunized individual. তাহলে herd immunity টা হচ্ছে group protection, not individual immunization. এটা যদি পড়ো, it is seen that 70 to 80% of the people of the community is immunized. The community remains free of the infection. 70 থেকে 80% মানুষ যদি ইমিউনাইজড হয়ে যায়, ধরে নেওয়া হবে ওই কমিউনিটিটা ওই ইনফেকশন থেকে সেফ। The 20% who could not be immunized get the benefit of the immunity just being a member of the immunized community. মানে যে 20% কে তুমি ইমিউনাইজড করতে পারো নাই, ওরাও এই 80% এর বেনিফিটটা পেয়ে যায় শুধুমাত্র ওই কমিউনিটির মেম্বার হওয়ার কারণে। আমাদের এখন কোভিড-19 ঢাকা শহরে অনেক কমে আসছে। আজকের লিস্টে যে 15টা ডিস্ট্রিক্টকে হাই রিস্ক বলা হয়েছে, সেখানে ঢাকা নেই। কেন? ওখানে আস্তে আস্তে কমে আসতেছে। কালকের একটা ইয়েতে বলা হয়েছে কি, ঢাকা শহরের ম্যাক্সিমাম মানুষ অলরেডি করোনা ইফেক্টেড, আর ওদের মধ্যে যে আসছিল ওরা এটা জানেই না। তাহলে 70 to 80% পিপল যদি একটা কমিউনিটিতে ইমিউনাইজড হয়ে যায়, তাহলে বাকি 20% এটার বেনিফিট পেয়ে যায়। এটাকে বলে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি এবারের পরীক্ষায় আসবেই। যেহেতু কোভিড পরবর্তী তোমাদের এক্সাম হবে, সেখানে হার্ড ইমিউনিটির একটা ডেফিনেশন, হার্ড ইমিউনিটি নিয়ে শর্ট নোট অবশ্যই আসবে। তাহলে অ্যাচিভমেন্ট অফ হার্ড ইমিউনিটি কি? ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস দুইভাবে হতে পারে। এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। ন্যাচারাল প্রসেস হচ্ছে following attack of the disease, following the apparent or subclinical infection. এবারে যখন কোভিড-19 স্টার্ট হলো, ইংল্যান্ডে, বিশেষ করে ইংল্যান্ডে ওরা কোনো রকম প্রোটেকশন নেই। ওদের প্রথম চিন্তা ছিল সবার থেকে এই রোগটা হয়ে যাক, 70-80% মানুষের যদি এই রোগ হয়ে যায়, ইমিউনিটি ডেভেলপ করে যাবে, আমরা হার্ড ইমিউনিটির দিকে যাব। এটা তোমরা মনে হয় পেপারে পত্রিকায় পড়ছো অনেক জায়গায়। ইংল্যান্ডের এই প্রসেসটা ভুল ছিল। আমাদের দেশে যদি আমরা মনে করি সবার এই রোগটা হয়ে যাক, 70% লোকের হয়ে যাক, কত জনের করোনা পজিটিভ হইতে হবে? বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি।
কোটির 70%, 1 কোটিতে 70 লাখ, 10 কোটিতে 7 কোটি। ঠিক আছে, আমরা যদি 20 কোটি ধরি এই দেশের জনগণ এখন, তাহলে 14 কোটি মানুষের আমাদের করোনা হইতে হবে। 14 কোটি মানুষের করোনা হওয়া কি পসিবল? অথবা আমাদের যে হারে টেস্ট হচ্ছে সেই টেস্ট দিয়ে আমরা কোনোদিন প্রমাণ করতে পারবো? তাহলে এগুলো না হচ্ছে স্যার, নো স্যার। হ্যাঁ, হার্ড ইমিউনিটির দিকে যাওয়া যাবে না। এখন ধরো 1% মানুষ মারা গেল, বলা হচ্ছে হার্ড ইমিউনিটির দিকে যাইতে আমাদের 1% করে মানুষ মারা যেতে হবে। 1% করে মারা গেলে 20 কোটি মানুষের কত মানুষ মারা যেতে হবে? 1 কোটির 1% হচ্ছে 1 লাখ, 20 কোটির 1% হচ্ছে 20 লাখ। 20 লক্ষ মানুষ মারা গেলে আমরা তখন বুঝতে পারবো হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছে কি যাচ্ছে না। আমাদের এখনো পর্যন্ত অফিসিয়ালি মানুষ মারা গেছে 3000 সাপোজ, হ্যাঁ। 20 কোটি মানুষ মারা যাওয়ার জন্য তো এইভাবে চলতে থাকলে সারা জীবন মানে কয়েকটা প্রজন্ম চলে যাবে, তারপরে 20 কোটি মরবে না। তাইলে হার্ড ইমিউনিটি ডেভেলপ করার জন্য দুইটা প্রসেস, একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস ফলোইং অ্যাটাক অফ দ্য ডিজিজ ফলোইং অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ ক্লিনিক্যাল ইনফেকশন, আর সেকেন্ড হচ্ছে আর্টিফিশিয়াল প্রসেস। আর্টিফিশিয়াল প্রসেসটা হচ্ছে ইমিউনাইজেশন, মানে ভ্যাকসিনেশন যেটা করবে ওটা হচ্ছে আর্টিফিশিয়াল প্রসেস। ইমিউনাইজেশন এবং ভ্যাকসিনেশনের ডিফারেন্স কি? ভ্যাকসিনেশন হচ্ছে যেটা যে প্রসেসে ভ্যাকসিন দেওয়া হয়, এই যে টিকাটা দিবে ওই প্রসেসটার নাম হচ্ছে ভ্যাকসিনেশন। আর ইমিউনাইজেশন হচ্ছে যে কোনো প্রসেসে ইমিউনিটিটা ডেভেলপ করা। ইমিউনিটি ডেভেলপ করার জন্য আমরা যদি প্লাজমা থেরাপির কথা বলছি না, প্লাজমা থেরাপি দিয়েও যদি কারো ইমিউনিটি ডেভেলপ করা হয়, দ্যাট ইজ দ্য প্রসেস অফ ইমিউনাইজেশন। তাহলে ভ্যাকসিনেশনে শুধুমাত্র ভ্যাকসিন দিয়ে করা হবে, ইমিউনাইজেশনে ভ্যাকসিন দিয়ে করলে ওইটাও ইমিউনাইজেশন, ভ্যাকসিন ছাড়া অন্য কিছু দিয়েও যদি ইমিউনিটি ডেভেলপ করা যায়, দ্যাট ইজ অলসো ইমিউনাইজেশন। ক্লিয়ার? জি স্যার। তাহলে elements contribute to heart immunity। এগুলো মুখস্থ করার জিনিস, এগুলো একটু জেনে নিও। এখানে একটা শুধু আছে হার্ট স্ট্রাকচার। হার্ট স্ট্রাকচার বলতে কি বোঝা যায়? সবচেয়ে বড় কথা হচ্ছে হার্ট কিন্তু মিউট করো। Heart structure. The heart structure includes not only the host belonging to the heart spaces, but also the presence and distribution of alternative animal hosts and possible insect vectors, as well as those environmental and social factors. The heart structure thus plays a decisive role in the immunity status of the heart. এই যে হার্ড ইমিউনিটি, এটার মেরিটস আর এপিডেমিওলজিক্যাল সিগনিফিকেন্স অনেকবার পরীক্ষায় আসছে, বিভিন্ন পরীক্ষায় মানে narrate the epidemiological significance of the herd immunity, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ হার্ড ইমিউনিটি, মেরিটস অফ দ্য হার্ড ইমিউনিটি। যে নামেই প্রশ্নটা আসুক, আনসার সেম। যেহেতু এবারের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, কোভিড পরবর্তীতে এই সাবজেক্টগুলো, এই টপিকসগুলো সবচেয়ে বেশি আলোচনায় আসবে। সুতরাং তোমাদের হার্ড ইমিউনিটিটা ভালো করে পড়তে হবে, হার্ড ইমিউনিটি সম্বন্ধে জানতে হবে। কলেজ খুললে আমরা এগুলো প্র্যাকটিক্যালি হয়তো তোমাদেরকে কিছু বলবো, এখন থিওরিটিক্যালি যা পড়ার। তাহলে ইম্পর্টেন্স কি কি হতে পারে? হার্ড ইমিউনিটি প্রোভাইডস অ্যান ইমিউনোলজিক্যাল ব্যারিয়ার টু দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ। হার্ড ইমিউনিটি কি করবে? এই ডিজিজটা যাতে স্প্রেড হতে না পারে, এটা একটা ইমিউনোলজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে। আমার বাসায় আজকে একজনের করোনা হইলো, কোভিড পজিটিভ হইলো, বাকিরা যদি আমরা
ইমিউনাইজড হয়ে যাই, তাহলে আমাদের থেকে এই রোগটা হবে না। আর যদি আমরা ইমিউনাইজড না হই, এই রোগটা ছড়াবে। কিভাবে ছড়াবে? কোনো আইডিয়া আছে? সাপোজ ধরো আজকে বাসায় গিয়ে দেখলাম আমার ওয়াইফের কোভিড-19 পজিটিভ। কোভিড-19 পজিটিভ ওর হয়েছে, ও তো বাসা থেকে বের হয় না, সে বাসাতেই আছে, সে কাউকে এরকম ইনফেক্টেড করতে পারবে না। বাট ওর থেকে যদি আমার হয়, আমি ক্যাম্পাসে আসতেছি, ক্যাম্পাসে এখানে 20 জনের সাথে কথা বলছি, 20 জনের মধ্যে আমি এই ডিজিজটা ছড়াই দিলাম। ওই 20 জন আবার তাদের ফ্যামিলিতে যাবে, তারা 20 জনের করে মিশলে দেখা যাবে 400 জনের মধ্যে এটা ছড়াচ্ছে। আর সেখানে আমি একজন যদি ইমিউনাইজ থাকি, তাহলে আমার কাছে এই রোগটা না আসলে এই যে 20 জন থেকে 400 জন হচ্ছে, 400 জন থেকে 8000 জন হচ্ছে, এগুলো আর হবে না। মানে একটা সাইকেলেই পুরোটা বন্ধ হয়ে গেল। আমি একজনের কারণে একটা সাইকেল বন্ধ হয়ে গেল। তাহলে হার্ড ইমিউনিটি প্রোভাইডস অ্যান ইমিউনোলজিক্যাল ব্যারিয়ার টু দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ। The epidemic wave declined with a build-up of herd immunity following natural infection. একটা ন্যাচারাল ইনফেকশন যদি হয়, এটা একটা টাইম ভেঙে গিয়ে একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে ফেলবে। যেমন ধরো ব্রাজিলে কিন্তু কোনো স্বাস্থ্য ব্যবস্থা নেওয়া হয়নি। ব্রাজিলে অলরেডি লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই করোনাতে। ওদের কোনো ব্যবস্থাই ওরা নেয় নাই। ওরা শুধু মনে করতেছে এটা একটা সময় গিয়ে হার্ড ইমিউনিটি ডেভেলপ হবে। এবং আমাদের দেশে দেখো এখন 5 মাস 6 মাস চলে গেছে না, অনেক ডিস্ট্রিক্টে যে ডিস্ট্রিক্টগুলোতে বেশি ছিল ওখানে কমে আসছে। কিন্তু বাংলাদেশের সার্বিক অবস্থা দেখলে করোনা কমে নেই। কেন কমে নেই? হয়তো দেখা যাবে বাংলাদেশে আরো 1 বছর এই লেভেলে রয়ে গেছে। এই লেভেলে কেন থাকবে? কারণ অনেকগুলো ডিস্ট্রিক্ট, উত্তরবঙ্গের অনেকগুলো ডিস্ট্রিক্টে করোনা পেশেন্ট নাই বললেই চলে। দেখা যাবে এদিক দিয়ে কমে গেছে, চিটাং কমে যাবে, ওই দিক থেকে তখন স্টার্ট হবে। তো বাংলাদেশের হিসাবটা তো অ্যাজ এ হোল একটা রাফ করে বলে এভারেজ যখন বলবে উত্তরবঙ্গের পেশেন্ট যখন বেশি হবে, আমার এদিকে কম হইলেও দেশের অবস্থা দেখা যাবে সেম। এত পার্সেন্ট রোগী, এতজন রোগী, মৃত্যু হার এত, ওগুলো সেম থাকবে। কিন্তু হার্ড ইমিউনিটি চিটাংয়ের যেটা ডেভেলপ হওয়ার, ওটা ডেভেলপ হয়ে যাবে। তাহলে হার্ড ইমিউনিটি ডেভেলপ হয় এরিয়া বেস, এটা ওয়ার্ল্ড ওয়াইড একসাথে ডেভেলপ হবে না। এটা হচ্ছে যে এলাকাতে এত পার্সেন্ট রোগী এফেক্টেড হয়ে গেছে। সাপোজ ধরো আমি চিটাগাঙে আছি, চিটাগাঙে আমার হার্ড ইমিউনিটি ডেভেলপ হয়ে গেল, যেহেতু এখানকার 70-80% মানুষের হয়ে গেছে, আমার কিন্তু হয়নি। আবার সেই আমি আরেকটা দেশে গেলাম, যে দেশে অলরেডি হার্ড ইমিউনিটি ডেভেলপ হয় নাই, আমি ওখানে গিয়ে আবার ইনফেক্টেড হতে পারবো এবং ইনফেক্টেড হব। তাহলে হার্ড ইমিউনিটিটা অলওয়েজ এরিয়া বেস, নট ফর গ্লোবাল। If the high level of immunity is maintained and stepped up by an ongoing immunization program, it may lead to elimination of the disease in due course. পৃথিবীতে একসময় স্মল পক্স ছিল, যেগুলোর কারণে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। যার হয় যক্ষা তার নয় রক্ষা, এভাবে বলতো। সেই ডিজিজটা এখন বন্ধ হইতে একদম মানুষের কন্ট্রোলের মধ্যে চলে আসছে। এখন পৃথিবীতে এটা নাই বললেই চলে। এরপর ধরো পোলিও বাংলাদেশে আছে? পোলিও No, sir. বাংলাদেশ এখন পোলিও ফ্রি। পরপর 5 বছর পোলিও ফ্রি থাকলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পোলিও ফ্রি সার্টিফিকেট দেয়। কিন্তু আমরা টিকা দিচ্ছি না এখনো। জি স্যার। ভ্যাকসিন এখনো 2 ফোঁটা পোলিও টিকা সবাইকে খাওয়ানো হচ্ছে। আমাদের রুটিন প্রোগ্রামে এখনো ওপিবি আছে, আমাদের রুটিন প্রোগ্রামে এখন আইপিবি যোগ করা হয়েছে। তাহলে আমাদের দেশে পোলিও নাই, আমরা পোলিও টিকা কেন দিচ্ছি?
ইমিউনিটি বুস্ট করার জন্য? না, আমরা যেই লেভেলটা অ্যাচিভ করছি এই লেভেলটা মেনটেন করার জন্য। ইফ দ্য হাই লেভেল অফ ইমিউনিটি ইজ মেনটেইন অ্যান্ড স্টেপড আপ বাই অ্যান অনগোয়িং ইমিউনাইজেশন প্রোগ্রাম, একটা অনগোয়িং ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা ওই লেভেলটা যেটা আমরা অ্যাচিভ করছি ওটাকে মেনটেন করার জন্যই আমরা এটা করছি। আমাদের এই যে সাবকন্টিনেন্ট, এখানে পাকিস্তানে এখনো পোলিও পেশেন্ট আছে, আফগানিস্তানে এখনো পোলিও পেশেন্ট আছে। ওই দেশগুলো পোলিও ফ্রি না। মাঝে মাঝে ইন্ডিয়াতেও পোলিও চলে আসে। বাংলাদেশের পাশে বার্মাতে, মায়ানমারে পোলিও পেশেন্ট আছে। যেহেতু আমাদের বর্ডার সেম, ওই বর্ডার দিয়ে যে কোনো সময় একটা পোলিও পেশেন্ট চলে আসতে পারে। চলে আসলে আবার হয়তো এই দেশে দেখা যাবে পোলিওর একটা প্রকোপ দেখা যাচ্ছে। কিন্তু আমরা একটা জেনারেশন যারা এখন ছোট বাচ্চা, এদেরকে সবাইকে পোলিও টিকা দিয়ে দিচ্ছে। পোলিও ফ্রি আরো কয়েক জেনারেশন যাতে আসে। তাহলে এখন কেন পোলিও টিকা দেওয়া হচ্ছে? এখন পোলিও কন্ট্রোলের জন্য টিকা দেওয়া হচ্ছে না। এখন আমরা যে ইমিউনিটির যে লেভেলটা অ্যাচিভ করে ফেলছি ওইটা মেনটেন করার জন্য এখন পোলিও টিকা দেওয়া হচ্ছে। এটা এপিডেমিওলজিক্যাল সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স অর মেরিটস অফ হার্ড ইমিউনিটি। আরো আছে ডিজিজ হুইচ ইরাডিকেটেড বাই হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি দিয়ে, এগুলো অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে তোমাদেরকে, যে হার্ড ইমিউনিটি দিয়ে পৃথিবী থেকে ইরাডিকেট মানে বুঝো তো? ইরাডিকেট জি স্যার। একদম নির্মূল বিনাশ করা। করে দেওয়া, নির্মূল। হ্যাঁ, তাহলে পৃথিবী থেকে আজকে একদম চলে গেছে। ডিজিজ হুইচ ইরাডিকেটেড বাই হার্ড ইমিউনিটি, একটা এক্সাম্পল হচ্ছে পোলিওমাইলাইটিস। ডিপথেরিয়া আছে, কিন্তু ডিপথেরিয়া আমাদের দেশের জন্য না, আমাদের দেশের জন্য হচ্ছে পোলিওমাইলাইটিস। আমাদের দেশকে WHO পোলিও ফ্রি ডিক্লেয়ার করছে গত 5 বছর পোলিও না থাকার কারণে একটা পোলিও পেশেন্টও পাওয়া যায়নি। হার্ড ইমিউনিটি মে বি ডিটারমাইন্ড বাই সেরোলজিক্যাল এপিডেমিওলজি। সেরোলজিক্যাল এপিডেমিওলজি এটা কি জিনিস? স্যার কোনো কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে। কালকে কেউ একজন আমাকে প্রশ্ন করছিল প্লাজমা নিয়ে। হ্যাঁ, এখন আমরা যাকে প্লাজমা দিচ্ছি তাকে ব্লাইন্ডলি দিচ্ছি। যার থেকে প্লাজমাটা নিচ্ছি তার শরীরে আদৌ অ্যান্টিবডি ডেভেলপ করছে কিনা এটা আমরা না জেনেই আমরা একটা অনুমানের উপর মনে করছি এর করোনা হয়েছিল, 28 দিন পরে এর অ্যান্টিবডি ডেভেলপ হয়ে গেছে। ক্লাস নিচ্ছি বলতে। তো ওভাবেই করতে হবে। যেমন সেরোলজিক্যাল এপিডেমিওলজি হচ্ছে আমরা যদি এখন সমাজের মধ্যে অ্যান্টিবডি টেস্ট করা শুরু করি, অ্যান্টিবডি টেস্ট করে যদি আমরা জানি যে দেখা গেল তোমাদের 50 জনকে আমরা অ্যান্টিবডি টেস্ট করলাম, ওখানে দেখা গেল 70 জনের মধ্যে 80 জনের মধ্যেই অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে। আমি ধরে নিতে পারবো আমার কলেজে এই ক্লাসে হার্ড ইমিউনিটি ডেভেলপ করছে। বাংলাদেশ ফুটবল টিমের সবাইকে ট্রেনিং বাংলাদেশ ফুটবল টিম সবাই ট্রেনিং এ গেছে, ওখানে কত পার্সেন্টের এখন কোভিড পজিটিভ? 25%। 70% কোভিড পজিটিভ। বাংলাদেশ ফুটবল দলের 11 জন সদস্যের 70%-এরই এখন কোভিড পজিটিভ টেস্টে পজিটিভ আসছে। তার মানে কি ঢাকা শহরে এখন ম্যাক্সিমাম মানুষের যে 70-80% মানুষের যে কোভিড পজিটিভ, ওদের কারো সিমটম আছে কারো সিমটম নাই, একটা টেস্টেই তো বোঝা যাচ্ছে। এভাবে যদি আমরা আরো বড় স্কেলে সেরোলজিক্যাল টেস্ট করতে পারি, সেরোলজিক্যাল এপিডেমিওলজি, অলওয়েজ কমিউনিটি মেডিসিনের সবগুলো আইটেম, এপিডেমিওলজি সবগুলো আইটেম ফিল্ড ওরিয়েন্টেড, এগুলো হসপিটাল ওরিয়েন্টেড না। ফিল্ড ওরিয়েন্টেড টেস্ট গুলো হয় একদম ছোট ছোট টেস্ট। যেমন ধরো একটা কিট নিয়ে গেল, 1 ফোঁটা দিলা, 1 ফোঁটা ব্লাড দিলেই তোমার একটা 1 দাগ আসবে অথবা 2 দাগ আসবে। ওটা দিয়ে তুমি বুঝে যাবা। এরপর হচ্ছে হিস্ট্রি অফ ইপিআই। ইপিআই বাংলাদেশে 7th এপ্রিল 1979 লঞ্চ করা হয়েছিল।
উপজেলা পর্যায়ে 85 থেকে 89 পর্যন্ত চলছে। এরপর টার্গেট গ্রুপ ঠিক করা হয়েছে 90 সালে। হেপাটাইটিস বি ভ্যাকসিন চালু হয়েছে 2003 সালে। এডি সিরিঞ্জ অটো ডিসেবল সিরিঞ্জ 2004 সালে চালু হয়েছে। এপিআই এর ক্লাসটা আমরা এর পরের ক্লাসে নিব। তোমাদের অ্যাবসেন্ট কারা কারা? তোমাদের অ্যাবসেন্ট কারা কারা আছে এখন? স্যার 5 জন আছে স্যার, একটু বের করে দেখতে হবে স্যার। আমাকে এসএমএস করে দাও, এই 5 জনের ওকে স্যার। এসএমএস করে দাও। হ্যাঁ, 12টা থেকে তোমাদের ক্লাস নেবে শালম স্যার। ওকে স্যার। তার ক্লাসে তোমাদেরকে আইমেকটা কেমনে ক্লাস করতে হয়, ওই যে ওরা আসে, ওরা তোমাদেরকে দেখাই দিবে এখন, ঠিক আছে? স্যার আমরা তোমরা 12টা 10 ক্লাসে তো স্যার জুমে ঢুকবো, রাইট? হ্যাঁ, তোমরা এখন 10 মিনিটের মধ্যে এই জুম এটা কানেকশন অফ হয়ে যাবে, ঠিক আছে? এই 10 মিনিটের মধ্যে এইটার কানেকশন অফ হয়ে যাবে, তোমরা আবার এই জুমে এন্ট্রি দিবা। ওকে স্যার। ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।